নমস্কার বন্ধুরা। ভিপি মেনন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের সাংবিধানিক উপদেষ্টা। তার নিজের হাতে লেখা দ্য ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া বইতে তিনি দেশ ভাগের পেছনের কারণগুলো, বিভিন্ন পক্ষের ভূমিকা এবং তাদের দায়বদ্ধতাকে অত্যন্ত নিপুণভাবে বিশ্লেষণ করেছেন। চলুন তার সেই মূল্যবান দৃষ্টিকোণ থেকে আমরা এই জটিল ইতিহাসের গভীরে প্রবেশ করি। ইতিহাসের গভীরতম এবং সম্ভবত সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি নিয়ে আজ আমরা আলোচনা করব, ভারত বিভাজন, যা আমাদের উপমহাদেশকে চিরতরে বদলে দিয়েছে। কিভাবে একটি ঐক্যবদ্ধ দেশ শত শত বছরের সাংস্কৃতিক সহাবস্থান সত্ত্বেও দুটি স্বাধীন কিন্তু বিভক্ত সত্তায় রূপান্তরিত হলো, এই প্রশ্নটি আজও আমাদের মননকে নাড়িয়ে তোলে। এর উত্তর খুঁজতে আমরা ডুব দেব একজন অসাধারণ ব্যক্তিত্বের প্রামাণ্য লেখনীতে, যিনি শুধু ইতিহাসকে কাছ থেকে দেখেননি, বরং ইতিহাসের বাঁকে দাঁড়িয়ে তার গতিপথ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনিই হলেন ভিপি মেনন। মেনন দেশভাগের সবচেয়ে শক্তিশালী এবং মৌলিক কারণ হিসেবে চিহ্নিত করেছেন দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি এবং এর থেকে উদ্ভূত প্রবল সাম্প্রদায়িক বিভেদকে। এই তত্ত্বটির মূল প্রবক্তা ছিলেন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে হিন্দু ও মুসলমান দুটি সম্পূর্ণ ভিন্ন জাতিসত্তা, যাদের ভাষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং জীবন দর্শন ভিন্ন। ফলস্বরূপ তারা কখনোই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকতে পারবে না। যদিও বিভিন্ন ঐতিহাসিকদের এই সম্পর্কে অন্য মতভেদ আছে, আমাদের আই বাটনে আপনারা ক্লিক করে এ সম্পর্কে যাবতীয় তথ্য দেখে নিতে পারেন। ভিপি মেনন তার বইয়ে এই বিষয়ে গভীরভাবে লিখেছেন। তিনি উল্লেখ করেছেন, দ্য মুসলিম লীগ আন্ডার মিস্টার জিন্নাহ হ্যাড স্টেডিলি অ্যাডিয়ার্ড টু দ্য টু নেশন থিওরি, ডিম্যান্ডিং এ সেপারেট হোমল্যান্ড ফর মুসলিমস, arguing that Hindus and Muslims were distinct nations who could not coexist in a unified state. অর্থাৎ মিস্টার জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বে অবিচল ছিল, মুসলমানদের জন্য একটি পৃথক মাতৃভূমি দাবি করে এই যুক্তি দিয়ে যে হিন্দু ও মুসলমান দুটি স্বতন্ত্র জাতি, যারা একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে সহাবস্থান করতে পারে না। মেনন আরও দেখিয়েছেন যে ব্রিটিশদের বিচ্ছিন্ন নির্বাচক মণ্ডলী মানে সেপারেট ইলেক্টোরেটস নীতি, যা মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিল, তা অনিচ্ছাকৃতভাবে হলেও এই সাম্প্রদায়িক বিভেদকে আরও বাড়িয়ে তুলেছিল। এটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাসের জন্ম দেয় এবং রাজনৈতিক মেরুকরণকে তীব্র করে। শেষ পর্যন্ত এই সাম্প্রদায়িক রাজনীতি একটি পৃথক মুসলিম রাষ্ট্রের চূড়ান্ত দাবিতে পরিণত হয়। দ্বিতীয়ত, ভিপি মেনন ব্রিটিশ নীতির ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। যদিও তিনি সরাসরি ব্রিটিশদের ভাগ করো ও শাসন করো মানে ডিভাইড অ্যান্ড রুল নীতির কথা খুব কঠোরভাবে না বললেও তার লেখায় এর সুদূর প্রসারী প্রভাব স্পষ্ট। তিনি দেখিয়েছেন যে ব্রিটিশরা তাদের শাসনের সুবিধার জন্য অনেক সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদকে উৎসাহিত করেছে বা তার সুযোগ নিয়েছে। তাদের বিভিন্ন শাসনতান্ত্রিক সংস্কার প্রস্তাব, যেমন পৃথক নির্বাচক মণ্ডলী, পরোক্ষভাবে সাম্প্রদায়িক পরিচয়কেই শক্তিশালী করেছে। তবে মেনন সবচেয়ে বেশি সমালোচনা করেছেন ব্রিটিশদের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার তাড়াহুড়ো নিয়ে। ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের সময়সীমা 1948 সালের জুন থেকে 1947 সালের অগাস্টে এগিয়ে আনেন। আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে আপনারা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। তবে এই তড়িৎ সিদ্ধান্ত সব পক্ষকে একটি সুচিন্তিত ও সুষ্ঠু পরিকল্পনা করার আসলে যথেষ্ট সময় দেয়নি। ভিপি মেনন তার বইয়ে এই তাড়াহুড়োর বিপদ সম্পর্কে লিখছেন, দ্য ডিসিশন টু অ্যাডভান্স দ্য ডেট অফ ট্রান্সফার অফ পাওয়ার undeniably compressed the time frame for a well thought out plan, leading to hasty decisions regarding boundaries, administrative divisions, and the treatment of minorities, thus contributing to the ensuing chaos. অর্থাৎ ক্ষমতা হস্তান্তরের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্তটি একটি সুচিন্তিত পরিকল্পনার জন্য সময়সীমা অনিবার্যভাবে সংকুচিত করেছিল, যার ফলে সীমানা, প্রশাসনিক বিভাজন এবং সংখ্যালঘুদের প্রতি আচরণ সম্পর্কিত তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়েছিল। ফলে সৃষ্ট বিশৃঙ্খলায় এটি একটি অবদান রাখে।
এই তাড়াহুড়ো সীমানা নির্ধারণের প্রক্রিয়াকে যেমন র্যাডক্লিফ লাইন ত্রুটিপূর্ণ করে তোলে এবং নতুন সৃষ্ট দুটি রাষ্ট্রের মধ্যে প্রশাসন ও সম্পদ বন্টন নিয়ে জটিলতা সৃষ্টি করে, যা দেশভাগের পরবর্তী মাসগুলোতেও চরম বিশৃঙ্খলার কারণ হয়েছিল। তৃতীয়ত, ভিপি মেনন ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা এবং তাদের কিছু সীমাবদ্ধতা নিয়েও আলোকপাত করেছেন। যদিও কংগ্রেস একটি ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ ভারত প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর ছিল এবং এটিই ছিল তাদের মূল আদর্শ, মেনন দেখিয়েছেন যে তারা শেষ পর্যন্ত মুসলিম লীগের ক্রমবর্ধমান প্রভাব এবং দ্বিজাতি তত্ত্বের মোকাবিলা করতে পারেনি। অনেক সময় কংগ্রেস মুসলিম সংখ্যালঘুদের ভয় এবং আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে বুঝতে বা তার সমাধান দিতে ব্যর্থ হয়েছিল। তিনি তার লেখায় উল্লেখ করেছেন, ডেসপাইট its secular ideals and sincere efforts for unity, the Congress found itself unable to fully allay the fears of the Muslim minority or to counter the rising tide of communalism effectively, particularly after the Lahore Resolution। অর্থাৎ নিজের ধর্মনিরপেক্ষ আদর্শ এবং ঐক্যের জন্য আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও কংগ্রেস মুসলিম সংখ্যালঘুদের ভয় পুরোপুরিভাবে দূর করতে বা সাম্প্রদায়িকতার ক্রমবর্ধমান জোয়ারকে কার্যকরভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল, বিশেষত লাহোর প্রস্তাবের পর। মেনন ইঙ্গিত দেন যে কিছু ঐতিহাসিক মুহূর্তে, যেমন ক্যাবিনেট মিশন প্ল্যানের আলোচনায় কংগ্রেস নেতৃত্বের অনমনীয়তা বা তাদের কিছু ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং সমঝোতার পথ রুদ্ধ করে দেয়। অবশেষে 1946 সালের ভয়াবহ প্রত্যক্ষ সংগ্রাম দিবস এবং দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গার পর কংগ্রেস নেতৃত্ব অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও দেশভাগকে একমাত্র উপায় হিসেবে মেনে নেয়। তারা বিশ্বাস করেছিল যে স্বাধীনতার জন্য এবং আরও রক্তপাত বন্ধ করার জন্য এটি একমাত্র পথ। তাহলে এতগুলো কারণের মাঝে দেশভাগের জন্য মূল দায়ী কে? ভিপি মেনন তার বইয়ে কোনো একক ব্যক্তি বা দলের ওপর সম্পূর্ণ দোষ চাপাননি। তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত বাস্তববাদী এবং সমন্বিত। তিনি মনে করতেন এটি কোনো সহজ সরল ঘটনা ছিল না, বরং বিভিন্ন পক্ষের ক্রিয়া প্রতিক্রিয়া এবং ঐতিহাসিক পরিস্থিতির এক জটিল পরিণতি। মেনন স্পষ্টতই তার চূড়ান্ত পর্যবেক্ষণে লিখেছেন, ইট উড বি আনজাস্ট to lay the entire blame at the door of any single party or individual. The confluence of various historical, political and communal factors coupled with the pressure of a hurried transfer of power made partition almost inevitable as a solution to prevent widespread civil war. অর্থাৎ কোনো একক দল বা ব্যক্তির ওপর সম্পূর্ণ দোষারোপ করা অন্যায় হবে। বিভিন্ন ঐতিহাসিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক কারণের সংমিশ্রণ ক্ষমতা হস্তান্তরের তাড়াহুড়োর চাপের সাথে মিলিত হয়ে ব্যাপক গৃহযুদ্ধ প্রতিরোধে দেশভাগকে প্রায় অনিবার্য সমাধান করে তুলেছিল। তার মতে ব্রিটিশদের ক্ষমতা হস্তান্তরের তাড়াহুড়ো এবং কিছু বিতর্কিত নীতি, মুসলিম লীগের পৃথক রাষ্ট্রের জন্য অনড় ও আপোষহীন অবস্থান এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের কিছু ক্ষেত্রে নমনীয়তার অভাব বা মুসলিম জনতাকে আস্থা অর্জনের ব্যর্থতাই সব কিছু একত্রিত হয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে দেশভাগ ছাড়া অন্য কোনো পথ যেন খোলা ছিল না। মেনন দেশভাগকে একটি করুণ ও অনিবার্য পরিণতি হিসেবে দেখেছেন, যা সেই সময়ের রাজনৈতিক বাস্তবতা এবং সাম্প্রদায়িক বিভাজনের চরম ফল। ভিপি মেননের দ্য ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া বইটি আমাদের কেবল তথ্যই দেয় না, বরং এটি আমাদের উপমহাদেশের ইতিহাসের এক গভীর ক্ষতকে আরও সূক্ষ্মভাবে বুঝতে সাহায্য করে। এটি শিখিয়ে দেয় যে ইতিহাস কতটা জটিল হতে পারে এবং একক কোনো ব্যাখ্যার মাধ্যমে তাকে সম্পূর্ণরূপে বোঝা অসম্ভব। দেশভাগের সেই বেদনাদায়ক অধ্যায় আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা, কিভাবে রাজনৈতিক সিদ্ধান্ত, সাম্প্রদায়িক বিভেদ এবং নেতৃত্বের ভুল একটি জাতির ভাগ্যকে চিরতরে বদলে দিতে পারে। মেননের এই প্রামাণ্য বিশ্লেষণ আমাদের সেই সময়কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি এক অমূল্য সম্পদ। আপনারা কি মনে করেন? ভিপি মেননের এই বিশ্লেষণ সম্পর্কে আপনাদের মতামত কি? এই দেশভাগের পেছনে আপনাদের মতে আর কি কি কারণ থাকতে পারে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ঐতিহাসিক বিশ্লেষণের জন্য। ধন্যবাদ।